আসসালামু আলাইকুম। এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট লুৎফর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। এখন কোথাকার কার শ্বশুর, কার শাশুড়ি, শ্যালক, শ্যালিকা, বিআই কোন পদে কোথায় চাকরি করলেন না করলেন, কি ব্যবসা করলেন তা নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো মাথা ব্যথা থাকার কারণ থাকতে পারে না। কিন্তু যখন ফ্যাসিবাদী বিরোধী রাজনীতির কথা বলে মাঠ গরম করা হচ্ছে, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে তার সমস্ত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এই সরকারের সময় কি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই তুলনাটি বিভিন্ন জায়গায় চলে আসে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে নিশ্চয়ই তিনি একা বিচারপতি হিসেবে নিয়োগ পাননি। যে 25 জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে 7 জনই ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এখন নিয়োগপ্রাপ্তদের মধ্যে কারা রয়েছে? আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব এবং এর মধ্যে 7 জন ডেপুটি জেনারেল রয়েছেন আর 9 জন আইনজীবী রয়েছেন। প্রজ্ঞাপনে কি বলা হয়েছে? প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে অতিরিক্ত বিচারক নিয়োগ দান করেছেন। মানুষের মধ্যে তো এ ধরনের একটি ধারণা প্রতিষ্ঠিত আছে যে এগুলো শুধুই সংবিধানের ভাষা, এসব কিছুই করা হয় সরকারের শীর্ষ মহল থেকে, তাদের পরামর্শে, তাদের নির্দেশে বা তাদের পরিকল্পনা অনুযায়ী। এমন ধারণা অবশ্যই মানুষের মধ্যে রয়েছে। যাই হোক, সে বিষয়ে কোনো কথা বলবো না। প্রশ্ন হচ্ছে, অ্যাডভোকেট লুৎফর রহমান যে বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন, তিনি কি তার যোগ্যতা অনুযায়ী পেয়েছেন নাকি সার্জিস আলমরা যে মহাপরাক্রমশালী এই মুহূর্তে তার শ্বশুর হিসেবে নিয়োগ পেয়েছেন? আমাদের নিশ্চয় মনে পড়ে যে 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের পর প্রথম যে কটি মব সৃষ্টি করা হলো এই সমন্বয়কদের পক্ষ থেকে, তার অবশ্যই সারা দেশে আলোচিত, সমালোচিত, বিতর্কিত যেই মব সৃষ্টির ঘটনা, সেটা হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে। সমন্বয়কদের দাবি ছিল যে আওয়ামী লীগ দোসর হিসেবে এই বিচারপতিরা এখানে অবস্থান করছে, তাদেরকে অপসারণ করতে হবে। তুমুল একটা উত্তেজনার সৃষ্টি হলো। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি, আমাদের প্রধান বিচারপতি তিনি অনেককে ছুটিতে পাঠালেন যারা বিতর্কিত, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পরবর্তীতে। গত বছর 20 অক্টোবর থেকে হাইকোর্টের যে 12 বিচারপতিকে বিচারিক কার্যক্রম নিষিদ্ধের আওতায় আনা হয়, তাদের একজন ছিলেন খিজির হায়াত। সেই বিচারপতি খিজির হায়াতকে 20 মার্চ, এই বছরের 20 মার্চ হাইকোর্ট বিভাগের বিচারপতির পদ থেকে তাকে অপসারণ করা হয়। এবং এদের মধ্যে আবার কেউ কেউ বাধ্য হয়ে আগেভাগেই পদত্যাগ করেন। তার মধ্যে একজন ছিলেন বিচারপতি শাহেদ নুরুদ্দিন। এই বিচারপতি শাহেদ নুরুদ্দিনের অপরাধ ছিল 2018 সালের 10 অক্টোবর তিনি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন। এবং গত বছরের 5 জুন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের জুনিয়র বিচারক ছিলেন বিচারপতি খিজির হায়াত। এবং আমাদের একটু মনে করা দরকার যে এই বেঞ্চ থেকেই সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য যে বহুল আলোচিত 30% কোটা, তা পুনর্বহাল করা হয়। এবং সেখান থেকেই যে প্লটটি নির্মাণ করা হয়েছিল গণ অভ্যুত্থানের, 10 জুলাই 2025 অর্থাৎ মাত্র 2-2.5 মাস আগে জুডিশিয়াল সার্ভিসের 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এই যে বিচারক কিংবা বিচারপতিদের অবসর কিংবা বাধ্য হয়ে পদত্যাগের ঘটনাগুলো,
অনেকের অভিযোগ থাকতে পারে যে এগুলো হয়েছে তারা আওয়ামীপন্থী বিচারপতি ছিলেন বা বিচারক ছিলেন, তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন। তাহলে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে আমরা কি বলবো? এবং যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, চোখ বন্ধ করে এটুকু নির্দ্বিধায় বলা যায় যোগ্যতা হয়তো কারো কারো থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের অধিকাংশেরই অবশ্যই বিএনপি জামাতপন্থী। তার প্রমাণ বিভিন্ন জায়গায় মিলেছে। এবং সার্জিস আলমের শ্বশুর যে অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব, তিনি যে বিচারপতি হলেন, আমরা কি বলবো যে যোগ্যতার ভিত্তিতে তিনি বিচারপতি হয়েছেন? এবং তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন এই গণ অভ্যুত্থানের পরই 2024-এর সম্ভবত 20শে আগস্ট বা 24শে আগস্টের দিকে তিনি যখন বিচারপতি হিসেবে নিয়োগ পান, আমরা জানি না তার যোগ্যতা কতটুকু আছে, তবে যেটুকু দেখা যাচ্ছে এর মধ্যে, যেটুকু আমরা প্রমাণ পেয়েছি, নিঃসন্দেহে শুধুমাত্র প্রভাব প্রতিপত্তির কারণে সার্জিস আলমদের মতো মানুষদের যে অস্বাভাবিক যে পাওয়ার এই মুহূর্তে, তার ভিত্তিতেই তিনি বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। এই প্রসঙ্গটি, এই বিষয়টি যদি কেউ তুলেন এভাবে, নিশ্চয়ই কোনো অযৌক্তিক প্রসঙ্গ তোলা হবে না। সার্জিস আলমরা কি বলছিলেন? বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, কোটা বিরোধী সমাজ ব্যবস্থা। এবং এই প্রশ্ন যে সরাসরি কেউ করেন যে অ্যাডভোকেট লুৎফর রহমান জামাই কোটার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, শুনতে হাস্যকর হলেও বাস্তবতা হয়তো তাই। এবং মানুষের তেমনটা ধরে নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় যা যা চলেছিল, এখন তার সব কিছুর পুনরাবৃত্তি হচ্ছে, এবং তা আরও প্রকাট আকারে। দলীয় কোটায় চাকরি, দলীয় কোটায় চিকিৎসা, দলীয় কোটায় পদোন্নতি, দলীয় কোটায় বদলি, অবসরে যাওয়ার সাবেক সরকারি কর্মকর্তাদের ডেকে নিয়ে এসে আবার তাদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় বসানো, সরকারের বিভিন্ন দপ্তরে। আমি বলছি না তাদের সবাই অপরাধী ছিলেন, তাদের মধ্যে কেউ কেউ নির্দোষ থাকতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তো তাদের দলীয় আনুগত্য বিএনপি জামাতের প্রতি ছিল। সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদেরকে অপসারণ করেছে বা বরখাস্ত করেছে, যেভাবে বলি না কেন, নিশ্চয়ই আওয়ামী লীগ সেটি ন্যূনতম কোনো ভালো কাজের পর্যায়ে পরে এমন কিছু করেনি, খুব স্বাভাবিক। তাহলে এখনও তো সেগুলো ঘটছে। যাদের এই মুহূর্তে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দেওয়া হচ্ছে, সবই তো বিএনপি জামাতপন্থী। কতজনকে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হচ্ছে? যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ছিল ভয়ঙ্কর আকারে, সত্যি অভিযোগ ছিল, তাদের অনেককেও তো এখন সরকারের বিভিন্ন দপ্তরে, এমনকি দুর্নীতি দমন কমিশনের মতো জায়গাতেও কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে, এমন অভিযোগও রয়েছে। পুলিশ কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের এমন অনেকে রয়েছেন বা ছিলেন যাদের বাড়ি গোপালগঞ্জ, তাদের চাকরি গেছে শুধুমাত্র গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে। দলীয় ভিত্তিতে হয়তো নিয়োগ হয়নি, দলীয় আদর্শ হয়তো আওয়ামী লীগের প্রতি তারা প্রকাশ করেনি, শুধুমাত্র গোপালগঞ্জ হওয়ার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। এমন অসংখ্য অভিযোগ রয়েছে, চ্যালেঞ্জ করে বলতে পারবো। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে তাদের মতো করে সাজানো হয়েছে প্রশাসন, আর আমরা এখন দেখছি মাত্র 1 বছরের মধ্যেই আওয়ামী লীগের সেই 15.5 বছরের কর্মকাণ্ড টপকে ফেলা হয়েছে। আওয়ামী লীগ 15.5 বছর ধরে যা যা করেছে 1 বছরের মধ্যেই তার চেয়ে আরও বেশি করা হয়েছে। জামাই কোটায় নিয়োগ পাওয়া বিচারপতি হিসেবে কেউ যদি অভিযোগ করেন জামাই কোটায় নিয়োগ পাওয়া বিচারপতি অ্যাডভোকেট লুৎফর রহমান পদত্যাগ করবেন কিনা, আমার মনে হয় এই জায়গাটি ভেবে দেখা যেতে পারে। যদি সার্জিস আলমরা নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে চান, অবশ্যই এই বিষয়টি ভেবে দেখা উচিত। তাদের বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্যই এই মন্তব্যটি করছি। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।